745 এই যে চাপে, তার মানে এখানে প্রাথমিক চাপ, এটা এরকম ভাবে লিখতে হয়, প্রাথমিক চাপ এটা P1 ইকাল টু 745 mmHg। ঠিক আছে, 25°C উষ্ণতায় গ্যাসের আয়তন তোমার 250 ml। তাহলে প্রাথমিক আয়তন এটা V1 সমান 250 ml। একই উষ্ণতায়, যেহেতু উষ্ণতাটা একই, তাহলে আমি উষ্ণতাটা লিখছি না, এটা একদম বয়লের সূত্র অনুযায়ী বলে দিতে পারবো। আয়তন কমিয়ে 200 ml করতে, তাহলে অন্তিম আয়তনটা কত? অন্তিম আয়তন V2 ইকাল টু 200 ml। কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে? এখানে P2 অন্তিম চাপটা নির্ণয় করতে হবে। অন্তিম চাপ P2 সমান কত, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা বের করার জন্য আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে একই উষ্ণতা একই, তার মানে বয়লের সূত্র। বয়লের সূত্র অনুযায়ী এখানে লিখে নিতে পারো, যেহেতু গ্যাসের উষ্ণতা স্থির, অতএব বয়লের সূত্র অনুযায়ী ঠিক আছে, P1 V1 ইকাল টু P2 V2। এখান থেকে P2 সমান বের করবে, P2 বের করবে, P2 সমান P1 ইন্টু V1 বাই V2। P1 এর ভ্যালু এই জায়গায় দেখো, আমি তোমাদের এটা চেঞ্জ করিনি। হ্যাঁ, 745 mmHg এগুলো চেঞ্জ করছি না। আমি বলেছিলাম আগের দিন যে যদি মানে চাপ নির্ণয় করতে বলে, তাহলে প্রাথমিক চাপ যে ইউনিটে থাকবে অন্তিম চাপটাও একই ইউনিটে তোমাকে লিখতে হবে। আয়তন যদি বের করতে বলে, প্রাথমিক আয়তন যে ইউনিটে থাকবে অন্তিম আয়তন একই ইউনিটে করতে হবে। মানে এখানে তোমাদের একটি খেয়াল রাখতে হবে, চাপের মানে P1 এর সঙ্গে P2 ইউনিট একই হতে হবে, আর আয়তনের সঙ্গে V1 এর সঙ্গে V2 এর আয়তন একই হতে হবে। একই রকম ভাবে টেম্পারেচার আমরা যখন করব চার্লসের সূত্র, সেখানেও দেখব টেম্পারেচার উষ্ণতা মানে একক সাধারণত কেলভিনেই থাকে, কেলভিনে থাকলে কেলভিনে করবে, কিন্তু ফাইনাল উত্তরটা যখন উষ্ণতা নির্ণয় করতে বলে ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করতে হয়। ঠিক আছে, আমি পরে বলে দেবো। যাই হোক, এই প্রসঙ্গে এটা বলে দিলাম। এটা এখন তাহলে চাপ তোমার 745 mmHg, এটা লেখার দরকার নেই, 745 লিখবে। V1 এর ভ্যালু 250 আর V2 200। ঠিক আছে, এটা তুমি কাটাকাটি করবে, এটা 5, এটা হবে 4, আর 4 দিয়ে কত হচ্ছিল? 86.25। তাহলে উত্তরটা কত হয়েছিল? 925। এত এইখানে তোমার P2 ভ্যালু বেরোলো। এবারে ফাইনালি উত্তরটা লিখতে হবে। অতএব তোমার কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে? অতএব প্রয়োজনীয় চাপ তোমার সেটা 931.25। এখানে যেমন ইউনিট আছে mmHg, এইটি হবে। ঠিক আছে, এভাবে করতে হবে। হ্যাঁ, ঠিক। এখানে তোমার অতিরিক্ত চাপ কত হয়, সেটা তোমার তো এই পরিমাণ চাপ ছিল। এরপরে যেহেতু বলেছে এক্সট্রা চাপটা কত প্রয়োগ করতে হবে, ওই অবস্থায় গ্যাসের চাপ এইটা, তাহলে অতিরিক্ত যে চাপ প্রয়োগ করতে হবে, অতএব হ্যাঁ, অতিরিক্ত চাপ সেটা সমান কত? যেহেতু এটা 931টা বেশি, 931.25 মাইনাস 745। ঠিক আছে, এত mmHg। ঠিক আছে, এইটা বিয়োগ করলে যে উত্তরটা আসবে সেটাই। এই অঙ্কটাও স্থির তাপমাত্রায় প্রথমেই বলে দিয়েছে, তাপমাত্রা স্থির। স্থির তাপমাত্রা মানেই তখন বলে দিতে হবে, এটা বুঝে নিতে হবে বয়লের সূত্র। যাই হোক, অঙ্ক এখন ডাটা লিখতে হবে। এখানে তুমি প্রথমে ডাটাগুলো লিখবে।
প্রথমে বলেছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন মানে প্রাথমিক আয়তন V1 ইকাল টু 750 মিলিলিটার, একই রকম ml 750 ml। আর প্রাথমিক চাপ P1 এটা সমান লিখবে 80 সেন্টিমিটার Hg। ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন এত হবে। অন্তিম আয়তন V2 এটা সমান লিখবে 1000 মিলিলিটার 1000 ml। অন্তিম চাপ P2 সমান জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তাহলে এক্ষেত্রেও একই রকম ভাবে লিখবে, এগুলো আমি আর লিখছি না। হ্যাঁ, উষ্ণতা প্রথমে লিখবে, যেহেতু উষ্ণতা স্থির অতএব বয়েলের সূত্র অনুযায়ী তোমার P1 V1 ইকাল টু P2 V2 এটা লিখবে। এখান থেকে তোমাকে বের করতে হবে P2 এর ভ্যালু। তাহলে P2 সমান কত, P1 ইন্টু V1 বাই V2। একই রকম ভ্যালু বস করে দিবে। এটা 750, সরি P1 হচ্ছে 80, V1 হচ্ছে 750 ডিভাইডেড বাই V2 এটা হচ্ছে 1000। একটা শূন্য কেটে দাও, 75 ইন্টু 8 করে দাও, গুণ করলে যেটা হবে। তো এবারে তুমি শেষে লিখবে অতএব ওই তাপমাত্রায় গ্যাসের চাপ হবে এত সেন্টিমিটার Hg। 60 হচ্ছে, ঠিক আছে। তাহলে লিখবে যে অতএব ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই গ্যাসের চাপ সেটা হবে 60 সেন্টিমিটার Hg, ঠিক আছে, এই লিখতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে দেখো, 76 সেন্টিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন তোমার 500 সিসি, তাপমাত্রা অপরিবর্তিত রেখে গ্যাসের চাপ 38 সেন্টিমিটার করলে আয়তন কত হবে। তাহলে এক্ষেত্রেও তুমি একই রকম ভাবে লিখবে 76 সেন্টিমিটার চাপে মানে প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ। আচ্ছা ঠিক আছে, এগুলো লিখে দিচ্ছি প্রাথমিক চাপ। এরপর থেকে আমি শুধু P1 P2 দিয়ে লিখে দেবো। P1 সমান 76 সেন্টিমিটার Hg, ঠিক আছে। আর কোন গ্যাসের আয়তন, তার মানে প্রাথমিক আয়তন V1 500 সেমি কিউব বা সিসি, ঠিক আছে। আর তাপমাত্রা অপরিবর্তিত দেখে গ্যাসের চাপ 38 সেন্টিমিটার করলে মানে অন্তিম চাপ P2 এটা সমান 38 সেন্টিমিটার Hg। আর এখানে আয়তন কত হবে, V2 সমান কত, ঠিক আছে। সিম্পল। একই রকম ভাবে করবে, উষ্ণতা স্থির, যেহেতু উষ্ণতা স্থির অতএব বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 ইকুয়াল টু P2 V2, ঠিক আছে। তাহলে সেখান থেকে V2 সমান করো। তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2, অতএব V2 ইকুয়াল টু কত, P1 V1 বাই P2, ঠিক আছে। এখানে P1 এর ভ্যালু 76 ইন্টু V1 এর ভ্যালু 500 বাই P2 এর ভ্যালু 38, 38 গুণে 76 মানে 1000, ঠিক আছে। তাহলে এটা লিখবে অতএব 38 সেন্টিমিটার Hg চাপে আয়তন হবে 38 সেন্টিমিটার Hg চাপে গ্যাসের আয়তন হবে 1000 সেমি কিউব বা সিসি, ঠিক আছে। 4, 5, 6 এই তিনটে অঙ্ক একদম সেম ওই প্রসেসে করে নেওয়ার পর এরপর 7 অঙ্কটা দেখো। এটা বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার Hg চাপে একটি কাঁচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন তোমার 100 সেমি কিউব, ঠিক আছে। তাহলে এখানে তোমার একই রকম ভাবে লিখবে প্রাথমিক চাপ মানে P1, এখানে আমি শুধু P1 লিখে দিচ্ছি। P1 সমান 76 সেন্টিমিটার Hg, গ্যাসের আয়তন বলে দিয়েছে V1 সমান 100 সেমি কিউব, উষ্ণতা স্থির রেখে চাপ এত সেন্টিমিটার Hg তে বৃদ্ধি করলে, তার মানে এখানে P2 টা দেওয়া আছে 95 সেমি Hg, বৃদ্ধি করলে মিলিত আয়তন হলো এত সেমি কিউব। কি হলো, কাঁচটুকরো দুটির আয়তন কত।
এত এক মিনিট, এত উষ্ণতায় 76 সেন্টিগ্রেড পাচ্ছে একটি কাঁচের আচ্ছা আচ্ছা, কাঁচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন, তার মানে এখানে একটা পাত্র তুমি আছে ভেবে নাও, ঠিক আছে? এই পাত্রে কিছু পরিমাণ মানে কিছু কাঁচের টুকরো আছে, কাঁচের টুকরো এখানে একটু আছে, ঠিক আছে? কাঁচের টুকরো সহ গ্যাসের আয়তন হচ্ছে 100 সেমি কিউব। উষ্ণতা স্থির রেখে চাপ 95 সেন্টিমিটার ইঞ্চিতে বৃদ্ধি করলে মিলিত আয়তন মানে একই রকম 82 সেমি কিউব। কাঁচের টুকরের আয়তন কত? এখানে যেটা আমি বললাম যে ধরো এই পাত্রটা, এই পাত্রের আয়তন তো ফিক্সড নাকি? পাত্রের আয়তনটা ফিক্সড প্রাথমিক অবস্থায়। এবারে যখন তুমি এখানে চাপ বাড়িয়ে দিচ্ছ তখন কি হবে না, এটা ফুটবল ভাবো না, ফুটবলের মধ্যে কিছু পরিমাণ কঠিন বস্তু রেখেছে, যেমন কাঁচের বল বলেছে, আমি যেটা এখানে দেখালাম, যে এইটা যদি রাখা হয় এ তো চাপের উপর কোনো এর আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই আয়তনটা ফিক্সড। তাহলে এখানে আমি যদি প্রাথমিক চাপে মানে P1 চাপে তার আয়তনটা মানে পুরো সিস্টেমটার আয়তন, এটা হচ্ছে এইটা, পুরো সিস্টেমটার আয়তন। এবারে তুমি চাপটা বাড়িয়ে দিলে মানে কি এর ভিতরে কোনোভাবে উষ্ণতার পরিবর্তন করে হোক, বা উষ্ণতা পরিবর্তন করলে তো বয়লের সূত্র হবে না, এখানে বলে দিয়েছে উষ্ণতা স্থির রেখেছে, তাহলে কোনোভাবে এটা চাপটা তুমি বাড়িয়ে দিচ্ছ, তাহলে চাপ বাড়াতে হলে নিশ্চয়ই আয়তনটাকে কমাতে হবে। হুম? তাহলে এখানে দেখো আয়তনটা মানে মিলিত আয়তনটা এটা কমে গেছে, এই দুজনে কাঁচের টুকরো সহ এর যে আয়তনটা তখন এরকম হয়ে যাবে, আয়তনটা কমে গেল। তাহলে তখন এই V2 এটা সমান বলে দিয়েছে দেখো 82 সেমি কিউব, ঠিক আছে? তাহলে এখানে তোমার এই কাঁচের টুকরোটা মানে যে বস্তুটা আছে সেই বস্তুটার আয়তন কত, এটা তোমাকে বের করতে হবে। তো আমি প্রথম থেকে এই যে কথাটা বললাম যে বাহ্যিক চাপের পরিবর্তনে কাঁচের বস্তুটার মানে ওই যে কঠিন বস্তুটা, সেই কঠিন বস্তুটার আয়তনের কোনো পরিবর্তন হবে না, এটা তোমাকে প্রথমে বুঝে নিতে হবে। তাহলে এটা যদি পরিবর্তন না হয় তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে তোমার বস্তুটার আয়তন হচ্ছে এক্স, ঠিক আছে? বা ভি যা তুমি ধরতে পারো, যে কাঁচের টুকরো ধরি, ধরি কাঁচ টুকরোর আয়তন ভি সিসি, ঠিক আছে? ভি সিসি। তাহলে প্রাথমিক অবস্থায় সিস্টেমের মোট আয়তন কত হচ্ছে, যেটা V1 আমি লিখেছিলাম, হ্যাঁ? সিস্টেমের মোট আয়তন মানে গ্যাসের আয়তনটা, না গ্যাসের আয়তনটা কত হচ্ছে 100 - x, তাই তো? তাহলে গ্যাসের আয়তন প্রাথমিক অবস্থায় মানে প্রথম কন্ডিশনে বা প্রথম শর্তে লিখতে পারো, হ্যাঁ প্রথম শর্তে তোমার গ্যাসের আয়তন এটা তুমি লিখবে, উম, এটা তোমার কি লিখবো, V1 ডট লিখবো, আচ্ছা V1 ডটই লিখি, V1 ডট সমান 100 - v, ঠিক আছে? আর চাপ যা ছিল তাই P1 টা, আর তোমার দ্বিতীয় শর্তে আয়তন গ্যাসের আয়তন এটা V2 ডট, V2 ডট সমান কত হবে, যেহেতু তোমার 82 সেমি কিউ হয়েছে কঠিনের আয়তন তো একই থাকবে 82 - v, ঠিক আছে? তাহলে এত সেমি কিউ, এটা সিসি, এটাও সিসি। তাহলে এখানে উষ্ণতা স্থির, অতএব বয়েলের সূত্রানুযায়ী P1 V1 ইকাল টু P2 V2। তাহলে এখানে P1 তোমাকে বের করতে, এটা বসিয়ে দাও, P1 এর ভ্যালু তোমার 76 ইন্টু V1 মানে V1 ডট আর কি, V1 ডট P2 V2 ডট, তাহলে V1 এর জায়গায় তুমি লিখবে, V1 ডটের জায়গায় লিখবে 100 - v
এটা ইকাল টু P2 এর জায়গায় লিখবে 95 ইন্টু 82 মাইনাস ভি। ঠিক আছে, আচ্ছা এটা যেটা করবে 100 মাইনাস ভি ইকাল টু 95/73 ইন্টু 82 মাইনাস ভি। ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে। ভি সমান 10 হচ্ছে না? হুম, ভিটা তো ছিল কাঁচের টুকরোর আয়তন, তাহলে অতএব কাঁচের টুকরোর আয়তন লিখে দিবে 10 সেমি। হুম, টুকরোর আয়তন 10 সেমি কিউব। এটি সিলিন্ডারের 10 বায়ুমণ্ডলের চাপে 9 লিটার হাইড্রোজেন আছে। ঠিক আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 বায়ুমণ্ডলের চাপে 1 লিটার আয়তনে কতগুলি বেলুন ভর্তি করা যাবে? তাহলে আমরা প্রথমে যেটা বের করব 2 বায়ুমণ্ডলের চাপে ওই যে সিলিন্ডারে গ্যাসটা আছে সেই গ্যাসের আয়তন, অর্থাৎ প্রাথমিক চাপ এটা P1 লিখে দিবে, P1 সমান 10 বায়ুমণ্ডলীয় চাপ এটিএম লিখে দিবে 10 এটিএম। আর V1 এখানে প্রাথমিক আয়তন 9 লিটার। আর অন্তিম চাপ যেটা মানে যে চাপে বের করতে হবে আয়তনটা সেটা হচ্ছে 2 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এখানে V2টা এখান থেকে বের করে নিতে পারবো, যেহেতু উষ্ণতা স্থির বয়েলের সূত্র অনুযায়ী একই রকম ভাবে লিখবো P1 V1 ইকাল টু P2 V2। এখান থেকে V2 সমান ক্যালকুলেট করব, V2 সমান V1 ইন্টু P1 বাই P2। V1 এর ভ্যালু এখানে 9 লিটার আর P1 এর ভ্যালু দেওয়া আছে 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার আর P2 হচ্ছে 2। এটা কেটে গেলে 5 অর্থাৎ হয়ে যাচ্ছে 45। হ্যাঁ, তাহলে এখানটা থেকে আমরা যেটা লিখতে পারবো অতএব 2 এটিএম চাপে গ্যাসের আয়তন সমান 45 লিটার। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা বেলুন 2 অ্যাটমসফিয়ারিক প্রেসারেই ভরা হচ্ছে সেই জন্য তোমার সিলিন্ডার শেষে মানে সিলিন্ডারের আয়তনের যতটা আয়তন ততটা আয়তন পরিমাণ গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে যাবে। ঠিক আছে, তাহলে বেলুন ফোলানোর জন্য যে গ্যাসটা তুমি পাবে অতএব বেলুন ফোলানোর জন্য তোমার প্রয়োজনীয় বা কার্যকর গ্যাস মানে যে পরিমাণ গ্যাস পাওয়া যাবে বেলুন ফোলানোর জন্য প্রয়োজনীয় গ্যাসের আয়তন করে দাও না, গ্যাসের আয়তন এটা সামথিং ভি সমান লিখো, ভি সমান কত 45 মাইনাস 9 সমান 36। এটা লিখলে ঠিক আছে। তাহলে এইটা 9 কেন বাদ গেল নিশ্চয়ই বুঝতে পারলে, যে সিলিন্ডারের আয়তনটা সিলিন্ডারের মধ্যে তো কিছু পরিমাণ গ্যাস থাকবেই সবসময় 2 অ্যাটমসফিয়ারিক প্রেসারে, সেই জন্য বেলুন ফোলানোর জন্য তোমার 36 সেমি কিউব আয়তনটাই কার্যকর হবে, এটাকেই আমরা ব্যবহার করতে পারবো। তাহলে অতএব যেহেতু প্রত্যেকটা বেলুনে 1 লিটার করে গ্যাস ধরে সেই জন্য বেলুনের সংখ্যা লিখবে সংখ্যা ইকাল টু 36/1 লিটার মানে 36টি একবারে করে দাও, 36 ডিভাইডেড বাই 1 লিটার 36টি। দেখো ক্লাস 9-এ তোমরা একটা থিওরি পড়েছিলে, ওই থিওরিটা একটু কাজে লাগবে। সেটা হচ্ছে ধরো একটা পাত্রে কিছু পরিমাণ তরল আছে,
তরলের পাত্রের ধরে নাও এই এরকম একটা গভীরতায়, গভীরতাটা এইচ, এইচ গভীরতায় ধরো পি বিন্দু, তরলটা যদি ঘনত্ব রো হয়, এখানে চাপ কত হয়, এই পি বিন্দুতে চাপ, চাপ সমান এইচ রো জি, এইচ রো জি, এটা হচ্ছে একটা ফর্মুলা। এটা আমরা জানি তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ পি সমান এইচ রো জি। এইচ জলস্তম্ভের এই গভীরতা, রো হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষিত। এখানে যে অঙ্কটা বলেছে দেখো, এরকম তোমার হ্রদ জলাশয়ের নিচে, এরকম একটা জলাশয়, সেই জলাশয়ের নিচে কোনো একটা বায়ুর বুদবুদ আছে, এই জায়গায় ধরো একটা বায়ুর বুদবুদ আছে, তার আয়তন সামথিং ভি ধরে নাও, ঠিক আছে। তাহলে এই জায়গায় কি হয় না, এর মধ্যে এর যে চাপটা, সেটা তোমার জলস্তম্ভের চাপ, মানে এর যেহেতু এইচ গভীরতায় আছে, সেই জন্য এখানে জলস্তম্ভের চাপ, জলের চাপ থাকবে, আর এর উপরে যেহেতু বায়ু আছে, বায়ুমণ্ডলের চাপটাও থাকবে, ঠিক আছে। অর্থাৎ এইচ গভীরতায় বুদবুদের মোট চাপ, এইচ গভীরতায় বুদবুদের মোট চাপ, এটাকে যদি আমি P1 বলি, P1 সমান P0, P0টা কি বায়ুমণ্ডলের চাপ, প্লাস এইচ রো জি, ঠিক আছে। আচ্ছা, এখানে আয়তন বলে দিয়েছে, আয়তনটা আমি ধরে নিচ্ছি, এখানে V1টা হচ্ছে ভি আয়তন, প্রাথমিক আয়তন। এবারে ধরো উপরে উঠছে, বুদবুদটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, উপরে যত উপরে উঠবে তত কি হবে, এইচ কমে যাবে, এইচ এর ভ্যালুটা কমতে থাকবে, এইচ কমে যাওয়া মানে কি, জলস্তম্ভের চাপটা কমবে, বায়ুমণ্ডলের চাপটা তো একই আছে, তো স্বাভাবিকভাবেই চাপ কমে যাচ্ছে মানে তোমার আয়তনটা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এখানে V2টা বলে দিয়েছে দেখো 2V, এই সরি 6 গুণ হয়েছে 6V অন্তিম আয়তনটা। তাহলে অন্তিম চাপ কত, অন্তিম চাপ P2 সমান কত হবে, যখন জলের উপরিতলে এরকম জায়গায় পৌঁছে যাবে বুদবুদটা, সেখানে তার চাপটা কত হবে, তখন কি জলস্তম্ভের চাপ থাকবে না, মানে এইচ রো জি মাইনাস হবে কেন, তখন শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ, জলস্তম্ভের চাপ তো থাকছে না, জলের মধ্যে যখন আছে তখন জলস্তম্ভের চাপ আছে আর বায়ুমণ্ডলের চাপও আছে, ঠিক আছে, দুজনে মিলে চাপ প্রয়োগ করছে। যখন এটা জলের উপরে উঠে যাচ্ছে তখন জলস্তম্ভের চাপটা থাকছে না, তখন শুধু বায়ুমণ্ডলের চাপ, সেই জন্য এটা P0 হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। বাস, এবারে যেহেতু উষ্ণতা স্থির বলেই দিয়েছে, উষ্ণতা স্থির, তাহলে পয়লা সূত্র লাগিয়ে দেবো, বায়ুমণ্ডলের চাপ। তাহলে এখানে তুমি ধরে নিবে যে ধরি আহ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তোমার P0 ব্যারোমিটারের উচ্চতা 75 সেন্টিমিটার হলে জলের গভীরতা কত, এখানে অ্যাকচুয়ালি চাপটা তার মানে ধরে নিতে হবে, P0 এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, যেটা 76 ইন্টু 13.6 ইন্টু 980 হতো, এটা 75 এখানে বলেছে। আচ্ছা, আমি যদি এটা নাও ধরি, অঙ্কটা করা যাবে, মানে এখানে P0 কেটে যাবে, দেখি আমি যদি দরকার হয় তখন এটা বের করবো, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে ধরি বায়ুমণ্ডলের চাপ P0, ধরি বায়ুমণ্ডলীয় চাপ P0 ও হ্রদের তলদেশে জলের গভীরতা হুম, জলের জলের গভীরতা এইচ, ঠিক আছে, এটা ধরে নেবে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 equal to P2 V2,
তাহলে p1 এর ভ্যালু p0 প্লাস এইচ রো জি ইন্টু v1, v1 এর জায়গায় v লিখবে, তারপরে p2 সমান কত, p0 ইন্টু v2 কত 6v, v কেটে গেল, তাহলে এখানে তোমার p0 প্লাস এইচ রো জি ইকাল টু 6p0, তাহলে এইচ রো জি ইকাল টু 5p0, বিয়োগ করলে হ্যাঁ p0 তোমার দরকার অবশ্যই, p0 বের করতে হবে। এইচ সমান কত 5p0 বাই রো জি, মানে রো যেহেতু জলের ঘনত্ব 1 হয় সেই জন্য এটা রো এর জায়গায় 1 বসিয়ে দিবে। আর এখানে দেখো p0 বলে দিয়েছে, p0 সমান কত, p0 সমান 75 সেন্টিমিটার খরস্তম্ভের চাপ, তাহলে p0 সমান 75, যেটা 76 হয় এখানে 75, সেটা 75 ইন্টু 13.6 ইন্টু 980, ঠিক আছে। এই ভ্যালুটা এটা টাইম পার সেমি স্কয়ার, টাইম পার সেমি স্কয়ার এটা লিখলে, তাহলে এখানে ভ্যালু বস করে দাও, 5 ইন্টু p0 এর ভ্যালু 75 ইন্টু 13.6 ইন্টু 980 ডিভাইডেড বাই রো এর ভ্যালু 1 ইন্টু জি এর ভ্যালু 980, 980 কাটছে, তাহলে এখান থেকে এটা গুণ করো, এটা তোমার 5100 বেরোবে, 5100 সেন্টিমিটারে বেরোবে। অতএব লিখবে যে তোমার হচ্ছে জলের গভীরতা, শেষে লিখবে অতএব জলের গভীরতা 5100 সেন্টিমিটার বা 51 মিটার, ঠিক আছে, এটা সেন্টিমিটার বা 51 মিটার, শেষে ভাষায় লিখবে। 15 যেটা বলছে একই চাপে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে 360 ml, উষ্ণতা কত হলে ওই পরিমাণ গ্যাসের আয়তন 480 ml হবে। অঙ্কটা কি কঠিন ছিল গো? আচ্ছা, এটা তাহলে প্রাথমিক উষ্ণতা একই রকম ভাবে লিখবে, গ্যাসটির প্রাথমিক উষ্ণতা এটাকে লিখবে ক্যাপিটাল T1, T1 সমান তোমার 15 প্লাস 273 কেলভিন, তার মানে এটা হচ্ছে কত 5 3 8, এটা 8 288, তাই তো, সরি হ্যাঁ 288 কেলভিন, 73 88 এত কেলভিন। আর V1 প্রাথমিক আয়তন V1 সমান 360 ml, তোমার V2 টা দেওয়া আছে, V2 সমান 480 ml, ঠিক আছে। তাহলে অতএব চার্লসের সূত্র, যেহেতু এখানে চাপ স্থির, মানে এখানে লিখবে যেহেতু গ্যাসটির চাপ স্থির, অতএব চার্লসের সূত্র অনুযায়ী V1 বাই T1 ইকাল টু V2 বাই T2, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করতে হবে তোমাকে T2, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে অন্তিম উষ্ণতা T2 সমান কত, এখানে T2 সমান কত, T2 সমান V1 বাই V2 ইন্টু T1, ঠিক আছে, এটা হচ্ছে তো নাকি T2 সমান T1 ইন্টু V1 বাই V2, V1 এর ভ্যালু এখানে দেওয়া আছে 360 আর V2 এর ভ্যালু 480 ইন্টু T1 288, শূন্য শূন্য কাটো, এটা 3 12 দিয়ে কেটে দাও, 12 দিয়ে 3 12 36, আর এটা 3 4 12 48, আচ্ছা এটা 72 আছে, 4 7 28, 4 2 8 72, এটা গুণ করলে 3 2 6, 3 7
3 7 21 216, T2 হচ্ছে 216 কেলভিন। তাহলে গ্যাসটির সত্যি ইকুয়েশনটা এখানটা আমি ভুল করে দিয়েছি, এই জায়গাটা T2 সমান T1 ইন্টু V2 বাই V1 হবে। হ্যাঁ, ইকুয়েশনটা ভুল করে দিয়েছি। এখানে তাহলে T2 সমান T1 ইন্টু V2 বাই V1। ঠিক আছে, T1 এর ভ্যালু এখানে বসিয়ে দাও 288 ইন্টু V2 480 বাই V1 360। শূন্য শূন্য কাটবে, একই রকম করে দাও, 3 12 36, 4 12 48, 3 দিয়ে 288 কাটবে, 323, 3 এটা 384 গ্যাসটির অন্তিম উষ্ণতা। ঠিক আছে, ওই গ্যাসের মানে কত উষ্ণতায় তারা লিখবে, অতএব 384 মাইনাস 273 এত ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় বলে দিই, এখানটায় এইটা এরকম ভাবে লিখতে পারি আমরা, শেষ ভাষাটা এরকম ভাবে লিখবো যে অতএব 384 কেলভিন, বা এটা যেহেতু কেলভিনে আছে তোমাকে ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে তোমাকে এই জায়গাটাই আমি আজকে শুরুতেই বলছিলাম যে যখন কোনো গ্যাসের উষ্ণতা বইয়ে এরকম দেওয়া থাকবে ডিগ্রি সেন্টিগ্রেডে, ফাইনাল উত্তর ডিগ্রি সেন্টিগ্রেডেই বের করতে হবে, বলতে হবে। তুমি এইখানে এইটা লিখে দিলেও কিন্তু উত্তরটা হয়ে যায়, কিন্তু তোমার লজিক্যালি একটু ভুল হচ্ছে, আর তোমার কোশ্চেন যেটা করেছে যে এককে, সেই এককেই এটা প্রকাশ করতে হবে। ঠিক আছে, যেমন তোমার বলে দেয় এত সেন্টিমিটার এইচজি চাপে কত আয়তন, সেখানে তোমাকে এত সেন্টিমিটার এইচজিতেই লিখতে হবে, বের করতে হবে। তুমি মিলিমিটার এইচজি লিখতে পারবে না। তার মানে তাহলে এখানে যেহেতু আমরা এই সম্পর্কটা জানি যে ক্যাপিটাল টি সমান 273 প্লাস স্মল টি, সম্পর্কটা জানি, তাহলে এখানে স্মল টি বের করতে হবে। স্মল টি সমান কত হচ্ছে, তোমার 273 মাইনাস, সরি, টি মাইনাস 273 হচ্ছে, টি মাইনাস 273 এটা হবে। তাহলে এখানে যেহেতু তোমার টি এর ভ্যালুটা এটা বেরিয়েছে, তাহলে এখান থেকে 273 বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই তোমার ডিগ্রি সেন্টিগ্রেডে বেড়ে যাবে। অর্থাৎ এখানে লিখবে বা তোমার 384 মাইনাস 273 এত কত হচ্ছে, এটা 111 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হবে, ফাইনালিটি লিখতে হবে। তো 16 অঙ্ক বলেছে, দেখো বায়ু নিরুদ্ধ পিস্টনযুক্ত একটি লোহার চোঙে, বায়ু নিরুদ্ধ পিস্টনযুক্ত একটি লোহার চোঙে অক্সিজেন গ্যাসকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আবদ্ধ করা হয়েছে। তার মানে তুমি যদি ছবিটা এরকম একটু ভাবো, তোমার এরকম একটা পিস্টন আছে, মানে চোঙ আছে, এই চোঙে এরকম জায়গায় একটা পিস্টন স্থাপন করে দেওয়া হচ্ছে, জায়গায় এটা পিস্টন আছে। ঠিক আছে, তো এই জায়গায় এখানে যে অক্সিজেন গ্যাসটা আছে, এই অক্সিজেন গ্যাসের উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা যেটা দেওয়া আছে, প্রাথমিক উষ্ণতা এটা তুমি T1 লিখবে, T1 সমান 25 ডিগ্রি সেন্টিগ্রেড, একবারে করে দিতে করে দেবে 273 প্লাস 25, মানে 8 9 2 এত কেলভিন। ঠিক আছে, 298 কেলভিন। তাহলে এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, এই গ্যাসের আয়তন তুমি প্রাথমিক আয়তনটা ধরে নাও, যে ধরি তোমার প্রাথমিক আয়তনটা ভি ধরে নেবে, V1 ইকুয়াল টু ভি। ঠিক আছে, তাহলে চাপ স্থির রেখে, তাহলে চার্লসের সূত্র হবে কত তাপমাত্রায় আবদ্ধ গ্যাসটির আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হবে। তাহলে অন্তিম আয়তন এটা তোমার V2, V2 সমান লিখবে 3V। আচ্ছা, তাহলে সেখানে তোমার টেম্পারেচারটা কত এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, মানে এখানে যখনই তুমি তাপ বাড়াবে তখন কি হবে, পিস্টনটা আস্তে আস্তে সরে যাবে, বুঝতে পারলে? যত তাপ বাড়াবে পিস্টন আস্তে আস্তে এদিকে সরে আসবে।
এদিকে চাপটা বাড়বে তো, যার ফলে পিস্টনটা এরকম জায়গাকে সরে চলে আসবে। তখন প্রাথমিক আয়তন যেটা তোমার ভি ছিল সেটা 3 গুণ হয়ে যাবে, 3v। কত তাপমাত্রা এটা হবে, এটা নির্ণয় করতে হবে। সিম্পল এখানে ইউজ করে নাও, ওই যেহেতু বলেই দিয়েছে যে চাপ স্থির, যেহেতু চাপ স্থির অতএব চার্লসের সূত্র অনুযায়ী তোমার v1/t1 ইকাল টু v2/t2, অতএব p2 ইকাল টু t1 ইন্টু v2/v1। ঠিক আছে, t1 এর ভ্যালু বসিয়ে দাও, t1 ছিল 298 ইন্টু v2 3v, আর v1 টা v কেটে গেল, 3 8 24, 4 হাতে 2, 3 27, 29 হাতে 2, 3 দুগুণে 6, 6 দিয়ে 8, এত 894, 894। মানে হ্যাঁ একই রকম। কোন তাপমাত্রায় আবদ্ধ গ্যাসটির আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হবে, অতএব 894 কে বা 894 মাইনাস 273 ইকাল টু 621 এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হবে। তো দেখো এখানে বলেছে যেহেতু পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা ধরে নেব যে পরমশূন্য উষ্ণতার মান, পরম শূন্য উষ্ণতার মান এটা নেগেটিভেই হয়, মাইনাস টি ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, টি ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই পরম শূন্য উষ্ণতাটাই কেলভিনে করলে কত হয়, 0 কে। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকাল টু, অতএব প্রাথমিক উষ্ণতাটা যেটা, অতএব প্রাথমিক উষ্ণতা ক্যাপিটাল T1 সমান কত, তোমার এটার সঙ্গে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু বলেছে, তাহলে এটা তোমার কত হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস, আমার ফর্মুলা কি, হ্যাঁ তাহলে আমি গ্যাসের পরম শূন্য উষ্ণতার মান টি ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিলাম। ঠিক আছে, ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেড। আর তাহলে T1 সমান কত, যেটা বললাম, মানে এটা T প্লাস 0। ঠিক আছে, অর্থাৎ এটা ক্যাপিটাল টি কেলভিন। ঠিক আছে, V1 টা প্রাথমিক আয়তন, V1 সমান কত, 1 লিটার। একই রকম ভাবে T2 সমান কত হবে, T2 তোমার ক্যাপিটাল টি প্লাস 35। ঠিক আছে, এত কেলভিন। আর তোমার হচ্ছে V2 সমান কত, 1.128 এত লিটার। এখানে যেহেতু চাপ স্থির, অতএব চার্লসের সূত্র অনুযায়ী v1/t1 ইকাল টু v2/t2। তাহলে এখান থেকে সবারই মান বসিয়ে দাও। এখানে v1 এর ভ্যালু দেওয়া আছে 1, আর t1 এর ভ্যালু দেওয়া আছে t ইকাল টু v2 সমান কত, 1.128 ডিভাইডেড বাই t2, t প্লাস 35। তাহলে t প্লাস 35 ইকাল টু 1.128 ক্যাপিটাল টি। তাহলে এটা 0.128t ইকাল টু -35 হচ্ছে, 35। এটা বিয়োগ করা না, এইটা এদিকে নিয়ে চলে যাও সমান চিহ্নের ওদিকে, মাইনাস হবে, 35 হচ্ছে
অতএব টি ইকাল টু কত হচ্ছে, টি ইকাল টু 35 ডিভাইডেড বাই 0.128, তাহলে এটাই আসছে দেখো তোমার টি ইকাল টু 273.443 এরকম আসছে। এটা যেহেতু আমি পরম শূন্য উষ্ণতা এখানে টি ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিয়েছিলাম, সুতরাং পরম শূন্য উষ্ণতার মানটা তোমার 273.43 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, প্রথম দিকে এটা ধরে নাও যে ধরি পরম শূন্য উষ্ণতার মান মাইনাস টি ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, দিয়ে অঙ্কটা এভাবে কমপ্লিট করো।